কানপুরের বাসিন্দা কর্ণ কলেজে ফাইনাল ইয়ারে পড়ত। এমনিতে তো ওর পেছনে অনেক মেয়ে পাগল ছিল, কিন্তু ও নিজের ক্লাসের তারা নামের একটি মেয়েকে ভালোবাসত। প্রথমে দুজনের মধ্যে বন্ধুত্ব হলো, আর তারপরে আস্তে আস্তে ব্যাপারটা বিয়ে অবধি গড়াল। কিন্তু বাড়ির লোক বিয়েতে রাজি ছিল না, তাই ওদের সামনে একটাই রাস্তা খোলা ছিল, পালিয়ে গিয়ে বিয়ে করা। আর ওরা ঠিক সেটাই করল। এবার তাদের সমস্ত দায়িত্ব কর্ণের কাঁধে এসেই পড়ল। তাই ও আমেদাবাদের একটা কোম্পানিতে চাকরি শুরু করল। ওরা থাকার জন্য একটা ঘর খুঁজছিল। অনেক খোঁজাখুঁজি করার পরে একটা ফ্ল্যাট ভাড়া পেল। ওরা 10 তলার একটা ফ্ল্যাট পছন্দ করল। যেহেতু ফ্ল্যাটটা অনেকটা উপরে ছিল, তাই অন্যান্য ফ্ল্যাটের তুলনায় তার ভাড়া ছিল সস্তা। দুজনে ফ্ল্যাটটাকে মনের মতো করে সাজালো। দেওয়ালে পেইন্টিংস আর কলেজের স্মৃতি টাটকা রাখার জন্য কিছু ছবিও লাগালো। পুরো ফ্ল্যাটে সবচেয়ে সুন্দর জায়গা ছিল ব্যালকনি, কারণ ওখানে ঠান্ডা হাওয়ার মাঝে বসে গোটা আমেদাবাদকে দেখা যেত। প্রতি সন্ধেতে ব্যালকনিতে বসে কফি খাওয়াটা কর্ণ আর তারার কাছে কোনো ক্যান্ডেল লাইট ডিনারের থেকে কম ছিল না। এমনিতে বিল্ডিংটা নতুনই ছিল, আর তাই বেশিরভাগ ফ্ল্যাটই খালি ছিল। কিন্তু সামনের ফ্ল্যাটে গরিমা বলে একটা মেয়ে থাকত। ও প্রতি সন্ধেতে ব্যালকনিতে আসত। ওর সাথে কখনো কখনো হাই হ্যালো হতো। কিন্তু আস্তে আস্তে ওর সাথে আলাপ পরিচয় হলো। ওরা মাঝে মাঝে একসাথে ডিনার করত, কখনো কখনো বাইরেও যেত। গরিমার ফ্রেন্ডলি নেচার কর্ণের খুব ভালো লাগত। অন্তত এরকম একটা অচেনা শহরে কোনো বন্ধু তো ছিল। কিন্তু একদিন গরিমার ভয়ঙ্কর চিৎকারে সকালে নৈশব্দ খান খান হয়ে গেল। তাড়াহুড়ো করে সব লোকজন ওর ফ্ল্যাটে উপস্থিত হল। কর্ণ আর তারাও পৌঁছল, আর লোকজনের ভিড় সরিয়ে দেখল গরিমার মৃতদেহ মেঝেতে পড়ে আছে। মেঝেতে কিছু লাল রং মাখানো লেবু, আধ জ্বলা মোমবাতি, কালো কাপড়ে বাঁধা কিছু শস্যদানা আর একটা মরা বেড়ালের দেহ পড়েছিল, যার পেট ফুটো হয়ে গিয়েছিল। দেখে মনে হচ্ছিল কেউ তন্ত্রমন্ত্র করেছে। আর গরিমার গলায় একটা অদ্ভুত চিহ্নও ছিল, যেটা দেখে মনে হচ্ছিল কোনো গরম জিনিস গেঁথে ফুটো করে দেওয়া হয়েছে। কর্ণ খুব অবাক হয়ে এসব দেখছিল। ঠিক তখনই পেছন থেকে বিল্ডিং এর গার্ড বলল, এটা নিশ্চয়ই তন্ত্রমন্ত্রে কোনো ভুল ত্রুটির ফলাফল। কিন্তু ভালো হয়েছে মারা গেছে, না হলে কে জানে আমাদের জীবনে কি কি বিপদ হতো। কেউ ওকে দোষ দিচ্ছিল, কেউ আবার দুঃখ প্রকাশ করছিল। কিন্তু কিছুদিন বাদে সব নর্মাল হয়ে গেল। আসলে আজকালকার এই ব্যস্ততার যুগে লোকজন কতদিনই বা মনে রাখবে। কিন্তু তারা আর কর্ণ এই ব্যাপারটা নিয়ে খুব ভেঙে পড়েছিল, কারণ গরিমা খুব কাছের মানুষ ছিল। কিন্তু হঠাৎ ওদের জীবনে খুশির হাওয়া এলো যখন কর্ণ বাড়ি ফিরে তারাকে কোলে তুলে নিয়ে বলল, তারা তারা তারা, আজ আমি খুব খুশি। আরে 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 আগে খবরটা বলবে তো। আমার প্রমোশন হয়েছে, তাও সোজা ম্যানেজারের পোস্টে। দুজনে খুব খুশি হল। কিন্তু প্রমোশন হতেই কর্ণের কাজের চাপও বেড়ে গেল। একদিন কর্ণ মাঝরাত অবধি ল্যাপটপে কাজ করছিল। তখনই মুড ফ্রেশ করার জন্য কর্ণ কফি মগ নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে রাস্তায় গাড়ি চলাচল দেখছিল। সেখান থেকে হঠাৎ ওর নজর সামনের ব্যালকনিতে পড়ল, যেখানে মাথা নিচু করে কেউ দাঁড়িয়েছিল। কর্ণ আবার ভালো করে দেখল ওখানে গরিমা দাঁড়িয়ে আছে, আর ওর কাটা কবজি থেকে রক্ত পড়ছে। তা দেখে কর্ণ ভয়ে জমে গেল। ঠিক তখনই ও ওই রক্তে ভেজা হাতটা দিয়ে কর্ণকে ইশারা করল। সাহস কুলিয়ে কর্ণ পেছনে তাকাল।
দেখল গরিমা ওখানেই দাঁড়িয়ে আছে। কর্ণ কফি মাগটা ওখানেই ফেলে দিয়ে চিৎকার করতে করতে পালালো। তারা 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 কর্ণ, কর্ণ কি হয়েছে? কি হয়েছে কর্ণ? কর্ণ সামনের ব্যালকনির দিকে ইশারা করে বলল, গরিমা, গরিমাকে দেখেছি আমি গরিমাকে দেখেছি। কিন্তু তারা যখন দেখল ওখানে কেউ ছিল না। ওখানে ছিল, আর আর ওটা গরিমাই ছিল। আমি আমি নিজের চোখে দেখেছি। কর্ণ, কর্ণ একটু শান্ত হও, শান্ত হও কর্ণ, ওখানে কেউ নেই। তুমি কাজ নিয়ে একটু বেশি টেনশন করছো আজকাল। তারা এক হাত দিয়ে ল্যাপটপ বন্ধ করে দিল। এবার ঘুমোবে চলো তো, অনেক কাজ হয়েছে। তারা কর্ণকে ঘুম পাড়িয়ে দিল। কিন্তু সেদিনের পর থেকে এরকম অদ্ভুত সব ঘটনা প্রায়ই ঘটতে থাকল। এক রাতে কর্ণ ঘুমোচ্ছিল, খনি ও নিজের ওপর কারোর অস্তিত্ব অনুভব করল। আর কিছুক্ষণ পরে ও নিজের মুখের উপর কারোর নিঃশ্বাস অনুভব করতে লাগল। ভয়ের চোটে ও হৃদস্পন্দন বাড়তে লাগল। কিন্তু অনেক কষ্টে সাহস সঞ্চয় করেও ও যেই চোখ খুলল, চোখের সামনে গরিমার ভয়ঙ্কর মুখটা দেখতে পেল। কর্ণ চিৎকার করে উঠে পড়ল। কিন্তু আবার যখন দেখল, তখন ওখানে কেউ ছিল না। এটাকে দুঃস্বপ্ন ভেবে ও বাইরে পায়চারি করতে বেরোল। কিন্তু ওর নজর যেই ব্যালকনির দিকে পড়ল, ওর পায়ের তলার মাটি সরে গেল। কারণ ব্যালকনিতে একটা লাল রঙের চিত্র আঁকা ছিল, ঠিক যেমন গরিমার ঘরের মেঝেতে ছিল। কর্ণ তারাকে ডেকে তুলল। ওই চিত্রটা দেখে তারা খুব ভয় পেয়ে গেল। আমি নিশ্চিত কেউ আমাদের উপর কালো জাদু করছে। আমার আমার খুব ভয় লাগছে কর্ণ। তুমি তুমি চিন্তা করো না, আমি আছি তো, আমি কিছু একটা করছি। যাও তুমি গিয়ে শুয়ে পড়ো। পরের দিন কর্ণ অফিস থেকে ছুটি নিল আর একজন ওঝাকে বাড়িতে ডেকে আনল। ওঝা ফ্ল্যাটে ঢুকেই ওই লাল গোলাটার পাশে একটা সাদা গোল আঁকল, আর গোলটার ঠিক মাঝখানে একটা আটার পুতুল রাখল। তার সাথে মোমবাতি, একটা বোতল, কালো ছোলা আর একটা মালা নিয়ে ওঝা মেঝেতে বসে পড়ল। বেশ কিছু ধূপকাঠি জ্বালিয়ে পাশে রাখা ছুরি দিয়ে হাত কেটে রক্তের ফোঁটা গোলের মাঝে রাখা আটার পুতুলে ফেলতে লাগল। ঠিক তখনই তারা উঠে দাঁড়ালো। আর রাগে চিৎকার করতে করতে ছুরিটা ওঝার পেটে ঢুকিয়ে দিল। ওঝা কোনো রকমে প্রাণ বাঁচিয়ে ছুটে পালালো। ছুরিটা পড়ে গেল আর ও অজ্ঞান হয়ে গেল। কয়েক ঘন্টা পরে যখন ওর হুঁশ ফিরল, তখন ও আক্ষেপ করে বলল, কর্ণ, কর্ণ, আমি এসব কি করে ফেললাম কর্ণ? কোনো ব্যাপার না তারা, এতে তোমার কোনো দোষ নেই। আমরা এখান থেকে খুব শিগগিরই চলে যাব। শুধু একবার আমার ট্রান্সফারটা হয়ে যেতে দাও, তাই না? মাত্র কয়েকদিনেরই তো ব্যাপার। আর কয়েকদিনের মধ্যেই ওই বিল্ডিংয়েরই স্বাতী নামের একটি মেয়ের বাথরুমে শক লেগে মৃত্যু হল। যদিও বা স্বাতীর মৃত্যুটা আপাত দৃষ্টিতে অ্যাক্সিডেন্টই মনে হচ্ছিল, কিন্তু ওর গলাতেও ঠিক তেমনই একটা চিহ্ন ছিল, যেমনটা ছিল গরিমার গলায়।
কর্ণ এবার ঠিক করে নিয়েছিল যে ও এখানে আর একদিনও থাকবে না, আর ফ্ল্যাটে গিয়ে জিনিসপত্র গোছাতে লাগলো। ঠিক তখনই টেবিলে রাখা একটা জলের গ্লাস ওর হাত লেগে নিচে পড়ে গেল, আর সেটাকে তুলতে গিয়ে কর্ণ যেই নিচে ঝুঁকল, ও জলের মধ্যে গরিমার ছায়া দেখতে পেল। যখন উপরের দিকে তাকালো, গরিমা ওর কালো কোটরে বসা চোখ দিয়ে এক দৃষ্টে তাকিয়েছিল। কর্ণ খুব সাহস জুটিয়ে বলল, আরে তুমি কি চাও বলো তো? আমরা তোমার কি ক্ষতি করেছি? যদি বাঁচতে দিতে না চাও তাহলে মেরেই ফেলো আমাদের। বিরক্ত হয়ে গেছি আমি। কর্ণ এত কিছু বলার পরেও ও শুধু তাকিয়েছিল। কিছুক্ষণ পরে গরিমার আত্মা কবজিতে কাটা হাত দিয়ে কর্ণের পিছনে লাগানো বুকশেলফের দিকে ইশারা করল। কর্ণ শিগগির বুকশেলফের কাছে গেল আর বুকশেলফের সবকটা বই একটা একটা করে সরাতে লাগলো। খুঁজতে খুঁজতে কর্ণের হাতে একটা লাল কাপড়ে মোড়া বই এসে পড়ল। কর্ণ সেটাকে খুলে দেখল। ওপরে লেখা ছিল প্রেত সাধনা। কর্ণ খুব অবাক হয়ে গেল, কারণ ও এরকম কোনো বই কোনোদিন কেনেনি। আর ওই লাল কাপড়টা থেকে সেই আতরের গন্ধ বেরোচ্ছিল যেটা তারা লাগাতো। ও বইটার পাতা উল্টাতে শুরু করল। ওখানে ঠিক তেমনই মন্ত্র লেখা ছিল যেটা এর আগে ও দেখেছিল। এসব দেখে কর্ণের মনে একটা ঝটকা লাগলো, আর ঠিক তখনই তারা ঘরে এলো। ওর হাতে ওই বইটা দেখে ও সব বুঝতে পেরে গেল, কিন্তু তাও কথা ঘোরানোর জন্য বলল, কি হয়েছে কর্ণ? তুমি এখনো প্যাকিং শুরু করলে না? আমরা যাব না নাকি? কর্ণ রাগে উত্তেজিত হয়ে বলল, আমায় বলো তুমি এসব কি করছো? আমাদের জন্য কর্ণ, আমাদের খুশির জন্য। কিসের খুশি? যেমন তোমার প্রমোশন, কালো জাদু আমাদের সবকিছু দিতে পারে, শুধু তার জন্য আমাদের মূল্য দিতে হবে। আর এখন তো সবে শুরু হয়েছে, এরপরে আমাদের কাছে সব বিলাস সামগ্রী থাকবে কর্ণ। তুমি গরিমা আর সাথীকে কেন মারলে? ওরা দুজন তো আমার শয়তানকে খুশি করার জন্য একটা উপহার ছিল। আর তাছাড়া গরিমা তোমার সাথে একটু বেশি ঘনিষ্ঠ হচ্ছিল। আর সাথী আর তোমার মধ্যে অফিসে কি হতো সেসব আমি জানি। সেই জন্য তোমার আর আমার মাঝখানে যেই আসবে তাকে আমি মেরে ফেলবো। বিকজ আই লাভ ইউ। আই লাভ ইউ কর্ণ। আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ। আই লাভ ইউ। I love you. I love you. I love you. সরে যাও, সরে যাও, আমার কাছ থেকে সরে যাও। আমি তোমার কথা সব বাইকে বলে দেব। এই বলে কর্ণ বইটা নিয়ে ছুটে পালালো। কিন্তু তখনই ওর পা মেঝেতে কোনো একটা জিনিসে হোঁচট খেল, আর ও পড়ে গেল। ও পিছনে ঘুরে তাকাতেই দেখতে পেল তারার মৃতদেহ পড়ে আছে। কি? তারাও মারা গেছে? তখনই ওর হঠাৎ মনে হলো যে ও কখনো কাউকে তারার সম্পর্কে কোনো কথা বলতে শোনেনি, আর সেই জন্যই হয়তো গরিমা আর সাথী ওর ঘনিষ্ঠ হচ্ছিল। ওদের মনে হয়েছিল যে কর্ণ একাই থাকে। আসলে তারা কালো জাদু করার সময়ই মারা গিয়েছিল, কারণ ও শয়তানকে নরবলি উপহার দিতে পারেনি। তারপর কর্ণের প্রেমে পাগল তারার আত্মা ওকে পাওয়ার জন্য গরিমা আর সাথীর বলি দিয়ে দিল। আর এসব জেনে কর্ণের মাথা ঘুরে গেল, আর ভয়ের চোটে ওর দম আটকে আসছিল। নিজেকে কোনো রকমে টেনে কর্ণ ব্যালকনিতে এলো, আর ঠিক তখনই তারা ওর সামনে চলে এলো, আর কর্ণ চেঁচাতে চেঁচাতে ব্যালকনি থেকে নিচে পড়ে গেল। I love you কর্ণ। I love you কর্ণ।